নেশায় আসক্ত একটি ছেলে আমাকে বলেছিল, এই অনুষ্ঠানেই বলেছিল, একজন ড্রাগ অ্যাডিক্টের সাথে আরেকজন ড্রাগ অ্যাডিক্টের তফাৎ হচ্ছে 19-20, 18-20 নয়। তাদের মানসিকতা, আচরণ, কাজ, চিন্তা, চাহিদা সব একই রকম। এ কোন সর্বনাশা নেশা? এ কোন সর্বনাশা নেশার টানে সমাজ, পরিবার, পরিজন হয়ে যায় তুচ্ছ? মানুষ নিজেকেই নিজে ধ্বংস করতে হয় উদ্যত। বন্ধুত্ব, সঙ্গ, হতাশা, কৌতূহল, স্মার্টনেস, কোন টানে মানুষ নিজেকেই ধ্বংস করে ফেলে? আছে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমি সামিয়া রহমান, এবং আমার সাথে আছে এমনই কিছু ছেলেমেয়ে যারা হয়তো একসময় এই সর্বনাশা নেশার টানেই ছিল, চেষ্টা করছে বেরিয়ে আসার। কেউ হয়তো সফল হয়েছে, কেউ এখনও যুদ্ধ করে যাচ্ছে। এবং আমার সাথে যারা আছেন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন হেলাল উদ্দিন আহমেদ, সাইকিয়াট্রিস্ট, আছেন হাসিবুর রহমান, আপনি হচ্ছেন দ্য নিউ হোপের ডিরেক্টর, এটি একটি রিহ্যাব সেন্টার। এবং আমি আপনাদের কাছ থেকে আপনাদের নাম পরিচয়গুলো শুনবো। আমি যদি আপনার নাম পরিচয়টা শুনি। আমার নাম হচ্ছে সাফওয়ান আহমেদ, আমি একজন অ্যাডিক্ট। আমার নাম হচ্ছে সাদিয়া আহমেদ হায়া, আমি একটা স্টুডেন্ট অ্যান্ড অ্যান অ্যাডিক্ট। আমার নাম সম্রাট, আমি একজন রিকভারি অ্যাডিক্ট। আমার নাম শহীদুল করিম জুয়েল, আমি একটা সেন্টার পরিচালনা করি, ফেয়ার লাইফ ডিরেক্টর। জি, আমার নাম অমন, আমি একজন অ্যাডিক্ট। আমার নাম মোহাম্মদ ফয়সাল, আমি একজন রিকভারিং অ্যাডিক্ট। জি, আমি রেজন আহমেদ, আমি স্টুডেন্ট। আমি জুম্মন, একজন রিকভারি অ্যাডিক্ট। আমি মোহাম্মদ শাকিল, আমি একজন আসক্ত ব্যক্তি। আমি মোহাম্মদ সাদ্দাম, একজন রিকভারিং অ্যাডিক্ট। আমি আপনাদের দুজনের কাছে পরে আসবো, কিন্তু আমি আগে ওদের গল্পগুলো শুনতে চাই। যেহেতু আমাদের এখানে একটি মেয়ে আছে, আমি মেয়েটাকে দিয়ে শুরু করতে চাই। এবং আমি যতদূর জানি এখন এই আসক্তির সংখ্যাটা মেয়েদের মধ্যে অনেক বেশি ছড়িয়েছে, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা প্রচুর পরিমাণে আসছে। কেন কেন এই পথে পা বাড়ানো? মেইনলি বিকজ এটা একটা ট্রেন্ড, একদিক থেকে বলা যায় এটা একটা ট্রেন্ড। আর ইনফ্লুয়েন্সড হই, মানে স্মার্টনেস, কেউ কেউ স্মার্টনেসের জন্য করে, কেউ কেউ ফিগার ঠিক রাখার জন্য করে, কেউ কেউ জাস্ট হাই হওয়ার জন্য করে। বিকজ একটা পর্যায়ে যখন শুরু করা হয়, তারপরে এই জিনিসটা এত অ্যাডিকটিভ যে এটা লাগে, নাহলে নর্মালি ডেইলি লাইফ আমরা ভুলে যাই আগে কিরকম ছিল উইদাউট দ্য ড্রাগস। তোমার জীবনে সমস্যাটা কি ছিল? ফ্রাস্ট্রেশন নাকি স্মার্টনেস ট্রেন্ড, কোনটা? আমি অনেক বেশি ডিপ্রেস থাকতাম। আই ওয়াজ লুকিং ফর সামথিং দ্যাট উড মেক মি হ্যাপি। ডিপ্রেশনের কারণটা কি? ফ্যামিলি প্রবলেম নাকি কোনো রিলেশনশিপের প্রবলেম ছিল? ফ্যামিলি প্রবলেমস ছিল। তারপরে কখন, কোন বয়সে ড্রাগসের মধ্যে ঢুকে পড়া? 14 দিকে। এখন তো তুমি ও লেভেল দিচ্ছ। জি। ইয়ার বোধহয় মিস হয়েছে এই কারণে। হ্যাঁ, অলমোস্ট 3 ইয়ার্সের মতো মিস হয়ে গেছে। 14 বছর বয়সে কে প্রথম এই পথটা বাতলে দিল? ফ্যামিলি মেম্বার। ফ্যামিলির মেম্বাররাই দিয়েছে ড্রাগস? বিকজ যখন একজন ড্রাগস নেয় তার কাছে এই জিনিসটা তো ভয়াবহ লাগে না, নর্মাল হয়ে যায়, ব্যাপারটা খুবই নর্মাল হয়ে যায়। কিন্তু ড্রাগসটা নেওয়ার আগে কখনো শুনো নাই যে ড্রাগস খারাপ জিনিস, এটা মানুষের জীবনকে ধ্বংস করে? কিন্তু মানে ওটাকে কখনো মাথায় কাজ করেনি? কাজ করছে, বাট মেইনলি ইট ওয়াজ লাইক এটা ডিফারেন্ট একটা কিছু, সবাই না করে, কেন না করে, এর জন্য প্রতি আকর্ষণ। হ্যাঁ। বাসায় জানতে পারিনি যে তুমি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছো? ফ্যামিলিতে তোমার ফ্যামিলি মেম্বারদের অনেকে এই অ্যাডিকশনের মধ্যে আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু বাবা মা? বাবা মা বুঝতো যে আমি নেই, বাট বুঝতো যে আমি লিমিট রেখে রেখে নেই। তো এরকম একটা ব্যাপার ছিল যে আচ্ছা তুই এটা নিতেছিস, খারাপ পর্যায়ে তো যাচ্ছিস না। আর খুবই রাগারাগি হতো, চিল্লাচিলি হতো, তো ওগুলি অ্যাভয়েড করার জন্য আমি যেভাবে চাচ্ছিলাম ওইভাবেই থাকতে দিত। মানে রাগারাগি তুমি করতে? হ্যাঁ। সেই জন্য তুমি ড্রাগস নিলে চুপচাপ থাকো, সেই জন্য ড্রাগসের ব্যাপারে তারা আপত্তি করেনি? ড্রাগস নিলে ইট ওয়াজ সামথিং লাইক তারা যদি আমাকে না করে, আমি তো তাদেরকে একটা হেট চলে আসে যে আমি যেটাতে খুশি ওইটাতে কেন না করতেছো। তো পরে একটা সময় যে অ্যাটলিস্ট হেট যেন না করে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। টাকা পেতে কোথায়? ফার্স্টের দিক দিয়ে তো প্যারেন্টস দিত, নানা ধরনের কারণ বুঝাই নিতাম। পরে একটা টাইমে গিয়ে যখন ফ্যামিলি থেকে দিত না, লোনস নেওয়া শুরু করতাম মানুষের কাছ থেকে, ফ্রেন্ডস, ওদেরকে বলতে হতো যে দোস্ত আজকে এটা খাবো, একটু কন্ট্রিবিউট কর। তো লোনস নিতে নিতে একটা পর্যায়ে যখন আর লোনস কেউ দিচ্ছিল না, বাসা থেকে টাকা চুরি করা হতো। তারপর এভাবে আস্তে আস্তে ডাউনফল হইতে থাকে। তারপরে টাকা চুরি করতে করতে তারপরে বাইরে কোথা থেকে আর নিয়েছো? কোনো রকম অপরাধের সাথে কি জড়িয়ে গেছিলে? হ্যাঁ, হালকা পাতলা। কীরকম? একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ওরা ডিলার্স ছিল আর কি মেনলি। তো একটা পর্যায়ে গিয়ে ওদের জন্য আমি ক্লায়েন্টস নিয়ে যেতাম। ড্রাগস বিক্রি করা শুরু করলে? আমি
মানে আমি করতাম না, আমি জাস্ট ওদের কাছে মানে বলতাম যে ও করে, তো জাস্ট লিঙ্ক আপ করে দিতাম মানুষের সাথে। ড্রাগসটা যে তুমি তো ইয়াবা নিয়েছো, জি। আর অন্য কিছু নিয়েছো? অ্যাকচুয়ালি হ্যাঁ। অন্য কোনগুলো নিতে? মেথ নিতাম, ক্রিস্টাল মেথ। এগুলো করতে যে তোমাকে কেউ অ্যাবিউজ করেনি? হ্যাঁ, মানুষজন কথা বলতো অনেক যে আমি ড্রাগস নিয়ে দেখে আমি খারাপ, আমি ড্রাগস নিয়ে দেখে আই এম নট আ গুড পারসন, আমার কোনো ফিলিংস বলতে কিচ্ছু নাই, আমি মানে ড্রাগসের ইয়েতে আসলে যেইটা ইচ্ছে ওটা করে ফেলতে পারি। তো আমি যেটা ছিলাম না ওই মানুষটা আমাকে সোসাইটির সামনে বানায় দেওয়া হয়েছিল। তুমি কি মনে করো ড্রাগস নেওয়ার পর তুমি সেই মানুষটা হওনি? লাস্টের দিক দিয়ে হয়ে গেছিলাম। আমি তোমার কাছে আবারও আসবো। আমি একটু তোমার গল্পটাও শুনতে চাই। স্টার্টিংটা হয়েছে নিকোটিন থেকে। তো নিকোটিন আমি ক্লাস 2 থেকে নিতাম, ক্লাস 5-এ চেন স্মোকার হয়ে গেছি। তো চেন স্মোকার হওয়ার পর ফার্স্টেই উইডটা নেওয়া হয়, আর উইডটা নেওয়ার পর একটা গেটওয়ে ড্রাগ ছিল, যেমন উইডের পর আরও অনেক কিছু আছে ট্রাই করার। তো একটা নেগেটিভ একটা ইচ্ছা ছিল, যেমন ড্রাগ, সব ধরনের ড্রাগ টেস্ট করবই। তো ফার্স্টে যখন উইড নেওয়া হয়েছে তখন ওয়াটস মোর দেশ আর কিছু আছে। তারপর আস্তে আস্তে ফার্মাটিক্যালসে চলে যাই, ফার্মাটিক্যালস না পর বুঝের পর শেষে গিয়ে ইয়াবাতে আসছি। আমি আসলে খুব বেশি মানে জানি না বিষয়ের নামগুলো, অপরিচিত লাগছে, কিন্তু আমি একটা বিষয় একটু জানতে চাই। ক্লাস 2 থেকে তুমি স্মোকার হয়ে গেছো, বাসায় কেউ দেখতো না যে তুমি সিগারেট খাচ্ছ? কেউ কিছু বলতো না? কোথায় পেতে? আমার ব্যাগের মধ্যে পাইতো, আম্মু সব সিলে রেখে দিত, আব্বুকে বলা সাহস পাইতো না যে আমি সিগারেট খাই। বাবার কাছে লুকিয়ে রাখতো? হ্যাঁ, আম্মু লুকিয়ে রাখতো। একটা টাইমে ক্লাস 5-এ আম্মু পায় নাই, তারপর আব্বুকে বলছে যে হ্যাঁ আমি সিগারেট খাই, সিগারেট প্যাকে দিছিল। তখন আমি উইড করতাম, তো তখন স্টার ছিল সিগারেটটা। তো আব্বু দেখে অনেক কষ্ট পাইছে, তুমি এত কম দামি সিগারেট কেন খাও? আব্বু মানা করেনি? আব্বু দামি সিগারেট খেতে বলেছে? যখন নিজের পায়ে দাঁড়াবে এস্টাবলিশ হবে তখন হ্যাঁ ইউ আর আ গাই, ইউ ক্যান স্মোক। কিন্তু এখন না, দেয়ার ইজ লাইক টাইম টু স্মোক। এটা বলতো যে এখন খেও না, যখন নিজের পায়ে দাঁড়াবা তখন। কিন্তু তখন তুমি সিগারেটগুলোর টাকাটা পেতে কোথায়? তোমাকে অনেক পকেট মানি দেওয়া হতো? হ্যাঁ, যেমন স্কুলে গেলে টিফিন টাকা দিত 100-200, তো ওখান থেকে সেভ করতাম। তারপরে তুমি ইয়াবা শুরু করলে? হ্যাঁ, ইয়াবা শুরু ক্লাস 5 থেকে না 6 থেকে? ক্লাস 6-এর শেষ দিক থেকে। সেটা কে দিয়েছিল তোমাকে প্রথমে? ফার্স্টে কাজিনরা মিলে খাই। কাজিনরা মিলে? তার মানে তোমার ফ্যামিলির মধ্যে অনেকে আছে? হ্যাঁ জি। তারপরে কখন মানে ইয়াবা খাওয়ার পর থেকে তুমি কোনো রকম, ওর যেমন ড্রাগ ডিলারদের সাথে ওর বোধহয় পরিচয় হয়েছে, ড্রাগসগুলো নিজেও অন্যদের সাথে পরিচয় করানোর চেষ্টা করেছে, বা বাসা থেকে চুরি, তোমার কি হয়েছে টাকার জন্য? সব শেষের দিকে তো বোধহয় টাকা দিত না? দিত কি? শেষের দিকে দিত না, তখন আমি মাঝখানে স্কুলে পট সেল করতাম। তো যেমন 500 স্ট্যাশ আমি ইভেন 3000 টাকা বানাইছি সেল করে, ফ্রেন্ডের কাছে সেল করতাম, ছোটদের কাছে সেল করতাম। ভালো, স্কুলে গেলে আমার টাকা আসতো। স্কুলে তুমি ড্রাগস বিক্রি করতে? হ্যাঁ, স্কুলে ড্রাগস বিক্রি করতাম। আচ্ছা। তো আমার ডিফারেন্ট ফেক কজ দেখাইতাম ফ্যামিলির কাছে, যে এইটা লাগবে সেইটা লাগবে, বই ফটোকপি করতে হবে। তুমি কোন স্কুলে পড়েছো বাবা? বিআইটিতে। আচ্ছা আচ্ছা। তারপরে মানে কখন রিয়েলাইজেশনটা আসলে? তুমি রিয়েলাইজ করলে না বাবা মা তোমাকে আসলে রিহ্যাবে দিয়ে? আমি কখনো রিয়েলাইজ করিনি আন্টিল আমাকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে দিছে। ট্রিটমেন্টের যাওয়ার পরও আমি বুঝিনি যে দিস ইজ ইউজলেস। একটা জায়গায় আইসোলেট করে রাখতেছে, কিছু নাই, খাবার দাবার দিতেছে, ঘুমাইতেছে, সব বাসার মতন, কিন্তু ড্রাগস নাই। এটা একটা আইসোলেশন প্রসেস ছিল, যেটা রিহ্যাব সেন্টার ছাড়া কোথাও গিয়ে মানে ট্রিটমেন্টটা নেওয়ার মতো না। বাসা থেকে কেউ যদি বলে আমি সুস্থ হব অথবা ড্রাগ আর করবো না, এটা সম্ভব না। 1 মাস 2 মাস 3 মাস পরে আবার ড্রাগের কাছে ফিরে যাবেই। কতদিন হলো ছেড়েছো? ইটস বিন 8 মান্থ। 8 মান্থ। এখন কি রিহ্যাবের মধ্যে আছো নাকি বাসায় ফিরে এসছো? এখন বাসায় ফিরে আসছি, মাঝে মধ্যে উইকেন্ডে যখন বোরিং হয়ে যায় তখন রিহ্যাবে যাই, সবার সাথে চিল করি। এখন কি নেওয়ার কোনো তাগিদটা এসছে? ইচ্ছে করে মাঝে মধ্যে ইচ্ছা করবে, কারণ ব্রেনের মধ্যে একটা মেসেজ গেছে যে ড্রাগটা সবচেয়ে এনজয়েবল জিনিস ছিল, এটার চেয়ে ভালো কিছু হইতে পারে। তখন কটা নিতে দিনে? ইয়াবা? হ্যাঁ, ইয়াবা ওকেশনাল নিতাম। ইয়াবা অ্যাডিক্ট ছিলাম না বেশি, আমি ম্যাওয়ান অ্যাডিক্ট ছিলাম। ম্যাওয়ান আর ফার্মাটিক্যালস নিতাম। আচ্ছা। আর তুমি কতদিন হলো ছেড়েছো? 4 মাস 15 দিন। এখন কি রিহ্যাবে আছো না বাসায় এসছো? বাসায়। নিতে ইচ্ছে করে? হ্যাঁ, জাস্ট লাইক বললো যে একটা লাইক এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, যে ব্রেনের মধ্যে একবার সেট হয়ে গেলে যে রিয়ালিটি ভালো লাগে না, রিয়ালিটি ছাড়া অন্য একটা রিয়ালিটি আমি যে ড্রাগস দিয়ে যেটা পাই ওইটাই মানে অ্যাডিকটিভ, ওইটা অনেক বেশি অ্যাডিক্টিভ। আমি আসবো তোমাদের কাছে, আমি একটু ওর কাছেও যেতে চাই। তুমি একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে গেছিলে এবং ছোটবেলায়, আমি যতদূর জানি যে ছোটবেলায় হারিয়ে গেছিলে, কি হয়েছিল ঘটনাটা? ছোটবেলায় হারিয়ে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি পথঘাট তো তেমন চিনতাম না ছোটবেলায়,
7 বছর বয়সে। তো তখন আমি হারিয়ে যাই। হারিয়ে যাওয়ার পরে ঢাকায় আসি। ঢাকায় কাউকে চিনি না। তো আশেপাশে যেহেতু সমস্ত জিনিস আমার একা একা লাগতেছে, তখন কিছু ফ্রেন্ড সার্কেল হইলো। তো ওদের সাথে মিশতে মিশতে একসময় সিগারেট, ড্যান্ডি, তারপরে গাঁজা। ড্যান্ডিটা কি ওই যে জুতার গ্লু? আঠা। জুতার আঠা। হুম। একটা ঝাক্কি শুনলাম, ঝাক্কিটা কি? ওই ঝাঁকিটা ফেনারগানের মধ্যে বোধহয় কোনো ওষুধ। স্লিপিং ট্যাবলেট যেটা আছে ওইটা ওই আর কি 2 পদের। একটা হচ্ছে ফেনারগানের ভিতরে গুঁড়া করে, মানে স্লিপিং ট্যাবলেটটা গুঁড়া করে ওইটার ভিতরে প্রবেশ করার পরে ঝাক্কি দিলে ওটাকে ঝাক্কি বলে। আবার আরেকটা আছে টাইগার। এনার্জি ড্রিঙ্কগুলোর মধ্যে? হ্যাঁ, এনার্জি ড্রিঙ্কগুলোর মধ্যে এটা গুঁড়া করে ভিতরে দিলে, তারপর ঝাক্কি দিলে ওটা আর কি মিশা যায়। মিশা গেলে ওটার নাম ঝাক্কি। কত বছর বয়সে বাসা থেকে হারিয়ে গেছিলে? 7 বছর। বয়স কত তোমার এখন? আমার বয়স হচ্ছে প্রায় 22-এ পাড়া দিচ্ছে। আচ্ছা। বাড়িটা খুঁজে পাওয়ার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে বাড়ি আমি এমনি পাইতেছিলাম না। পাওয়া গেছে? কিভাবে খুঁজে পাওয়া গেল? যে রিহ্যাব সেন্টারে ছিলাম ওখান থেকে আর কি সহযোগিতা করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরে পাওয়া গেছে। তো এখান থেকে আসলাম। তারপরে এখন সেকেন্ড টাইম কি বাবা মাই আবার ভর্তি করালো রিহ্যাবে? না না, বাবা মা এখনো জানে না যে আমি ড্রাগস নিছি। এখন কি চাকরি করছো? জি। কতদিন ছেড়েছো ড্রাগসটা? 8 ইয়ার্স। 8 বছর ধরে নিচ্ছ না? ভেরি গুড, খুবই ভালো। এই মনোবলটা যে আছে এটা খুব ভালো। আমি একটু ওর গল্পটা একটু শুনতে চাই। এটা ফ্রেন্ডদের সাথেই আড্ডা দেওয়া শুরু করার সময় থেকেই শুরু হয়ে যায়। কোন বয়সে? ক্লাস 7-এ থাকতে। এখন কি 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 পড়া হচ্ছে? এখন আমার A level শেষ, আমি IELTS দিচ্ছি। আচ্ছা, ফ্রেন্ডরা কিভাবে এটা এর মধ্যে ইয়ে হলে? তারপরে টাকা পেলে কোথায়? টাকা কোচিং করতাম, কোচিং ওখান থেকে। কোচিং এর টাকাটা, টিচারের টাকাটা দিয়ে দিতে? জি জি, ওখান থেকে। তারপর অনেক এক্সকিউজ দিতাম। ম্যাক্সিমাম এক্সকিউজ পড়াশোনার দিক দিয়ে, যেটা ফটোকপি করতে হবে, বই কিনতে হবে, বা টিচার, আবার ফ্রেন্ডদের বার্থডে, কোনো ওকেশন হলে। প্রথমে কি ইয়াবা নাকি অন্য কিছু? প্রথমে ইয়াবা, তারপর আস্তে আস্তে অন্য ড্রাগসে চলে যাই, লিকুইড। বাসায় বুঝতে পারলো কবে? বাসায় বুঝতে পারলো যখন বিহেভিয়ারটা চেঞ্জ হতে থাকে তখন। মানে রুড হয়ে গেলে? হ্যাঁ, রুড হয়ে যায়। তারপর ওদের সাথে আচরণটা ঠিক মতো হয় না, প্যারেন্টসদের সাথে সোশ্যালাইজ করা হয় না, সারাদিন একটা রুমে, কোথাও বেরো হয় না। তারপর ফ্রেন্ডদের সাথে বেশি আড্ডা দেওয়া। তারপর কোনো কিছু, কোনো প্ল্যান আসলে, কল আসলে বের হয়ে যাওয়া হঠাৎ করে, মানে আগে থেকে ইনফর্ম না করা। যখন একটু ডিফারেন্ট দেখে আচরণটা, আগের মতো নর্মাল না, তখন বুঝে যায় যে সামথিং ইজ রং। তারপরে বাবা মা রিহ্যাবে দিল? কতদিন ধরে রিহ্যাবে? আমার এখন 7.5 মাস, মানে অলমোস্ট 8 মান্থস হয়েছে আমি এখন ক্লিন। এর মধ্যে কি একবারও নেওয়া হয়েছে? না না, একবারও নেওয়া হয়নি। নিতে ইচ্ছে করে? হ্যাঁ, মাঝে মাঝে অনেক। এটা ডিপেন্ড করে, মানে যদি মুড অনেক খারাপ থাকে, ওয়েদারটা যদি ওয়েদার ভালো থাকে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ইচ্ছে করে, বৃষ্টি হলে ইচ্ছে করে, মন খারাপ হলে ইচ্ছে করে, মনে আনন্দ থাকলে ইচ্ছে করে, আসলে এক্সকিউজ খুঁজে। হ্যাঁ হ্যাঁ। আমাকে একজন বলেছিল, আমাদের এই অনুষ্ঠানে একজন বলেছিল যে যারা নেশায় আসক্ত তাদের আসলে ওই যে 3টা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। রাইট। এক্সকিউজটা অনেক বেশি চলে আসে তখন, কারণ এক্সকিউজ ছাড়া ড্রাগসটা তো আর এরকম জিনিস না যে সত্যি কথা বলে করা যায়। এই টাকা জোগাড়ের জন্য বাবা মা তো জানতে পারলো, টাকা জোগাড়ের জন্য কি করতে হয়েছিল? টাকা কি সবসময় পাওয়া যেত বাসা না, থেকে? সবসময় পাওয়া যেত। তাহলে কি করেছিল? তখন মাঝে মাঝে আম্মুর পার্স থেকে বা আব্বুর ওয়ালেট থেকে নেওয়া হতো, টের পেতো না, কিন্তু পরে বুঝতো যে টাকা নাই। ও আচ্ছা, দুজনই ভাই? আচ্ছা, এক ফ্যামিলির 2 ছেলেই আসলে এই ঘটনার মধ্যে জড়িয়ে গেছিল। বড় ভাইটা আগে জড়ানো না ছোট ভাইটা? আসলে আমি একটা পার্টিতে যাই আমরা ক্লাস 7-এ থাকতে, তো ও তখন ক্লাস 5 না 6-এ পড়ে। তখন ওর ফার্স্ট, মানে গাঁজাটা, মারিওয়ানাটা তখন ওর ফার্স্ট ট্রাই করা হয়। তো ওইখান থেকে ওরটা শুরু। আমারটা তো ক্লাস 7-এ থাকতে আমি গাঁজাটা বেশি খাইতাম না, তখন ইয়াবাটা শুরু হয়েছিল আমার। তোমাদের দুজনের কি কখনো কোনো রিয়েলাইজেশন হয়েছে যে তোমার বাবা মার উপর কিরকম ইম্প্যাক্ট হয়েছে? তাদের 2টা ছেলেই আসলে এটা আসলে রিয়েলাইজ হয় যখন আমরা রিহ্যাবে পাঠানো হয়, তখন বুঝতে পারি যে কতগুলা ভুল করা হয়েছে, জীবনে কি কি করলাম, যে অনেক খারাপ কাজ করা হয়েছে, তখন আস্তে রিয়েলাইজ করা হয়। কিন্তু ডিউরিং এইসব করার সময়, বিফোর গোয়িং টু রিহ্যাব, এটার আগে কখনো রিয়েলাইজ হয়নি। তোমার ট্রিটমেন্টে আছো কতদিন বললে? এই তো 8 মান্থসের মতো। 8 মান্থস, তোমারও 8 মান্থসে একসাথে দুজনকে দিয়েছে? একসাথে পাঠানো হয়েছে। এখন দুজনই বাসায় আছো? জি জি। আর তোমাকে বোধহয় ঈদের পরের দিন দিয়ে এসেছিল নাকি? আচ্ছা, আমি একটু ওর গল্পটা শুনতে চাই, কিন্তু কারণ আমি যতদূর জানি যে তুমি একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে গেছিলে, যে গ্যাংটা ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে যত রকম অপরাধ আছে সবগুলো অপরাধের সাথে যুক্ত ছিল। বেসিক্যালি মাদকের সাথে জড়ায় যায় সেটা হচ্ছে গিয়ে কৌতূহল এবং প্লাস বিসি, মানে ব্যাড কোম্পানির কারণে। তো যখন মাদকের সাথে জড়ায় যায়, তো প্রথম অবস্থায় টাকার তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ অল্পতে হইতো।
অল্প খাইলেও হইতো, কিন্তু যখন এই জিনিসটা দিনে দিনে বাড়তে থাকলো ওই মুহূর্তে দেখা যেত যে অল্পতে আর হইতো না, অনেক লাগতো, এবং অনেক খাওয়ার পরেও হইতো না, আরও বেশি লাগতো। তখন আর কি কোনো মাত্রা ছিল না। আমি ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ডান্ডি যেটা আছে, তুমি তো রাস্তাঘাটে ছিলে, তখন তোমরা বেশি ডান্ডিটা নিতে না? ডান্ডি তো উচ্চারণটা হ্যাঁ, এটা এক ধরনের হ্যালুসিনেশন তৈরি করে, মার খেলেও বোধহয় সেই বোধটা বোধহয় কাজ করে না, তাই কি? অনেকটা এরকমই। ড্যান্ডিটা হচ্ছে গিয়ে এরকম একটা নেশা যে সেটা দেখা যেতেছে যে ওর সামনে চাঁদ আইসা বসে আছে, সূর্য আইসা বসে আছে, যে ওর কাছে এমন একটা ক্ষমতা আছে যে ও চাইলে একটা ট্রেন থামাই দিতে পারে। যেমন এরকম অনেক ঘটনাও ঘটছে যে সে ড্যান্ডি খাইতেছে, সে ভাবতেছে যে সে পলিথিনে পাম্প করতেছে এবং সে ওই পাম্প করে একটা ট্রেন থামাই দিতে পারে, এবং সে ট্রেন থামাইতে গেছে এবং সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এইরকম ঘটনাগুলো ঘটছে। সেটা হচ্ছে কি একটা ঝিমঝিম ভাব তৈরি হয় এবং কোনো হুঁশ থাকে না, সে একেবারে অন্যরকম হয়ে যায়, বাস্তবে থাকে না। এই বাস্তবে না থাকার মধ্যে যে তুমি আসলে কোন কোন অপরাধের সাথে জড়িয়ে গেছিলে? আমি ড্যান্ডি বেশি দিন ইউজ করি নাই, আমি 2বার ইউজ করছিলাম। তো একবার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমি রাস্তাতে খাইতেছিলাম এবং দেখলাম যে একটা দোতলা বাস আমার পায়ের উপর দা চলে যাইতেছে। তখন খুব জোরে চিৎকার করি এবং একটা হুন্ডার অ্যাক্সিডেন্ট করি। তারপর থেকে আসলে আমি ছেড়ে দিছি, কারণ এটা খুবই ক্ষতিকারক, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার মানসিক বিকৃতির মধ্যে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা করতে যেয়ে তো নানা রকম ছিনতাই টিনতাইয়ের সাথেও তো তুমি জড়িত ছিলে। বেসিক্যালি এইটা করতে গিয়ে কখনো, কারণ এটার দাম খুব কম, 30 টাকা 40 টাকা হলে মানে কোনো না কোনো ড্রাগসের টাকা জোগাড় করতে যেয়ে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, যেমন যখন বাবা গ্রহণ করা শুরু করি ইয়াবা, তখন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হই, যেমন মারধর করছি বা হঠাৎ লাঠি দিয়ে বাড়িতে মাথা ফাটাই ফেলছি, কারণ তখন তো বোধের মধ্যে থাকা হয় না আর কি। আমি আসবো সবার কাছে কথা শুনবো এবং আমি আপনাদের কাছেও আসবো, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে অনুষ্ঠানের নিয়ম মাফিক। এবং দর্শক আপনাদেরকেও আমি বলে দিচ্ছি যে আপনারা যদি এই অনুষ্ঠানে অংশ নিতে চান, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে আছে, চাইলে আমাদেরকে ফোন করতে পারেন বা যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এই অনুষ্ঠানটি আমরা পরপর 2 পর্ব প্রচারিত করব আরও কিছু নেশায় আসক্ত ছেলে মেয়েদেরকে নিয়ে, যারা নেশার ঘরে জীবনে অনেক কিছুই নষ্ট করে ফেলেছে, নিজেকেই ধ্বংস করে ফেলেছে, কিন্তু ওরা চেষ্টা করছে, লড়াই করে যাচ্ছে সেখান থেকে বের হয়ে আসার। একটা বিরতি নিচ্ছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। দর্শক দেখছেন যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি এবং আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছে কিছু ছেলে মেয়ে, কিন্তু আসলে বলা যায় বাংলাদেশের অনেক ছেলে মেয়ে আসলে এখন নেশায় আসক্ত হয়ে গেছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। আমরা যে কোনো রাস্তায় গেলে, যে কোনো এলাকায় গেলে, যে কোনো ইউনিভার্সিটি গেলে, কলেজ স্কুলে ওরা অনেকে ক্লাস 6-7 থেকে ড্রাগস নেওয়া শুরু করেছে। সেক্ষেত্রে পরিবারেরও কিছু অবহেলা আছে, দায় দায়িত্বের ব্যাপার আছে, আবার কিছু বন্ধু কুসঙ্গ বা কৌতূহল এই বিষয়গুলো কাজ করেছে। আমি একটু তোমাদের কাছে যেতে চাই, তোমরা 2 ভাই একসাথে নেশায় আসক্ত হয়েছিলে, বাবা মা কেন তোমাদের 2 ভাই মানে এই বাস্তব জগৎ থেকে সরে গেছিলে? বাবা মা কি তোমাদেরকে অবহেলা করতো নাকি তোমাদেরকে ভালোবাসতো না বলে তোমাদের মনে হতো, কি কারণে? না, এটা আসলে বাবা মার কোনো দোষ নেই, এখানে আমাদের দোষ, আমরা বুঝতে পারিনি, আমরা সোসাইটির কারণে, ফ্রেন্ডদের কারণে সরে আসছিলাম। তোমার মামাও তো আছে যে ড্রাগস নেয়, আমরা হয়তো পরের এপিসোডে তাকে পাবো, কিন্তু তুমি কি মামার কাছ থেকে এই সাপোর্টগুলো পেয়েছিলে ড্রাগস নেওয়ার ব্যাপারে? আসলে আমি ওর কাছ থেকে সাপোর্ট পাই নাই, ব্যাপারটা ছিল যে নাকি তুমি তাকে ধরিয়েছো? আমি ওকে ধরাইছি, কারণ তখন অ্যাকচুয়ালি বোঝা যায় না যে এটা আসলে কত ক্ষতিকর লাইফের জন্য। হেলালুদ্দিন আহমেদ, আমি আপনার কাছে একটু আসি, যে ওরা বলছে একটা বোধের মধ্যে থাকে না, ওরা একটা হ্যালুসিনেশন বলি বা উন্মত্ততা বলি বা আনন্দ বলি, উচ্ছ্বাস বলি, বা একটা অন্য রিয়েলিটিতে চলে যায় এবং এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে। আপনি নিজে একজন সাইকিয়াট্রিস্ট, কাউন্সেলিং নাকি আসলে মেডিকেল থেরাপি, কোনভাবে ওদেরকে ফিরিয়ে আনা যায়? যেমন ও বলছিল যে বাসায় থেকে কখনো এটা সম্ভব না। মাদককে আমরা বলি, মাদক আসক্তিকে আমরা বলে থাকি ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ। এই কারণে বলা হয় যে প্রত্যেকটি মাদকই কিন্তু একটি করে রাসায়নিক উপাদান আছে, সে যেই মাদকই নেই, প্রত্যেকের কিন্তু এন্ড প্রোডাক্ট হচ্ছে একটি কেমিক্যালস, এবং সেই কেমিক্যালসটি কিন্তু আমাদের ব্রেনে যে এবং আমাদের শরীরের সমস্ত অংশে যে ব্রেনে যে জমা হয় এবং সেখানে কিন্তু আমাদের এক ধরনের চিন্তার এবং আচরণের পরিবর্তন ঘটায়। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি যে শুধু ওষুধ বা শুধু কাউন্সেলিং কিন্তু চিকিৎসার জন্য
আইডিয়াল না। এ থেকে আমরা বলি যে বায়ো সাইকো সোশ্যাল মেথড বা মনো সামাজিক ও দৈহিক চিকিৎসা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উইথড্রয়াল যখন হয়, কিছু কিছু উইথড্রয়াল আছে সেগুলোতে কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে, যেমন অ্যালকোহল উইথড্রয়াল, বারবিচুরেট উইথড্রয়াল, বেনজোডাইজিপিন উইথড্রয়াল, সেখানে কিন্তু আমাদেরকে ওষুধ প্রয়োগ করতেই হয়। ফলে সেই জায়গাটাকে আমরা বলি যে এক ধরনের বায়োলজিক্যাল থেরাপি। সাইকোলজিক্যাল থেরাপি হচ্ছে কাউন্সিলিং, আর সোশ্যাল থেরাপি হচ্ছে ওরা যখন ফিরে যাবে, যখন আবার ওরা রিহ্যাব থেকে আমাদের বাড়িতে ফিরে আসবে, বাবা মার কাছে ফিরে আসবে, তখন আমাদের আচরণটা কী হবে, সোসাইটির আচরণটা কী হবে। এই যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, কাউন্সিলিং, মোটিভেশনাল ইন্টারভিউইং আমরা বলি, তাদের মোটিভেটেড করা যে আমরা আর ভবিষ্যতে মাদক নেব না, সেই তিনটা পদ্ধতি কিন্তু একসাথে না করলে আসলে সবসময় ফলপ্রসূ হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যে রিহ্যাবের মানে রিল্যাপসের হার হচ্ছে 50%, আমাদের দেশে এই ধরনের বড় আকারের কোনো জরিপ নেই। আর বেশ কয়েকটি কথা কিন্তু ওরা বলেছে খুব গুরুত্বপূর্ণ, যে ব্রেনে এক ধরনের অনুভূতি হয় যে ভালো লাগার, এটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি রিওয়ার্ড সেন্টার। ব্রেনের একটি সেন্টার আছে রিওয়ার্ড সেন্টার, সেটি কিন্তু মাদক নিলে উদ্দীপ্ত হয়, ইউফোরিয়া হয়, পরবর্তীতে মাদক নেওয়ার জন্য তারা আবার আগ্রহ বোধ করে। আরেকটি কথা বলেছেন ওই যে ওখানে যিনি বসে আছেন সাদ্দাম, যে আমাদের আগের মতো হয় না। কি হয় না? এই হওয়াটাকে আমরা বলি হচ্ছে ডিজায়ার এফেক্ট অথবা ফিলিংস, মানে ডিজায়ারটা ওদের বেড়ে যায়, ডিজায়ারটা বেড়ে যায়, মানে এইটাকে বলি টলারেন্স। বারবার প্রথমে যে অংশটুকু নেশা নিলে তাদের ভালো লাগতো, পরবর্তীতে তার চাইতে বেশি পরিমাণ নেশা নিতে হয়, তাকে ডিমান্ডটা বাড়তে থাকে এবং না নিলে খারাপ লাগে। ফলে একটা সময় তারা কিন্তু ভালো লাগার জন্য, রিওয়ার্ড সেন্টারকে তৃপ্ত করার জন্য নেশা গ্রহণ করে, পরবর্তীতে তারা ওই খারাপ লাগাটাকে প্রতিরোধ করার জন্য, যেটাকে আমরা বলি উইথড্রয়াল, সেটাকে প্রতিরোধ করার জন্য। আপনি তো বলছেন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে, কিন্তু যখন নেশা, ধরেন আমার মন চাইছে, ব্রেন চাইছে, খুব ভালো কথা, কিন্তু নেশার বস্তু যখন সহজলভ্য হয় তখন তো জিনিসটা আরও বেশি ইজি হয়ে যায়। কিন্তু বস্তুটা যদি সহজলভ্য না হয় তখন মন দেহ চাইলেও তো আসলে সম্ভব না। আমাদের দেশে এখন এই সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে এবং মেয়েদের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে এবং ওদের প্রত্যেকের বয়স অল্প। এই বয়সের মানে কাদের মধ্যে আসলে বেশি নেশার সংখ্যাটা বেশি? ড্রাগ এডিকশনের ব্যাপারটা ছিল যে আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে ড্রাগস কেনা হতো, এরকম একটা বিষয় ছিল। এখনকার বিষয় কিন্তু একটু অন্যরকম, প্রত্যেকের কাছে টেলিফোন আছে, যোগাযোগের মাধ্যম আছে, এখন যেটা সেটা হচ্ছে বাসায় চাইলেই পৌঁছে দিচ্ছে। আর আরেকটা ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে কিছু কিছু ছেলেমেয়েরা যারা আছে তারা হচ্ছে, যেহেতু ড্রাগস তার অনেক লাগে, অনেক টাকা পয়সার দরকার আছে, কেউ কেউ যেটা আছে সেটা হচ্ছে ইয়াবার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সে যদি 10টা খায় বা 20টা খায়, এর মধ্যে সেটা চিন্তা করে সে হচ্ছে কিছু বিক্রি করে, যেমন ও করেছে। তো তোমরা কি কেউ আর কেউ বিক্রি করেছো? তো তুমি করেছো তো? হ্যাঁ, অন্য কিছু গাঁজা বিক্রি করেছে। তো যেটা সেটা হচ্ছে দুই ধরনের মানুষ আছে, সেটা আগে ছিল না। একটা লেভেল আছে যারা ড্রাগস নিচ্ছে এবং সাংঘাতিক ভালো পজিশনে, তাদের হয়তো টাকা পয়সার অসুবিধা নাই, তারা অনেক টাকা খরচ করতে পারেন। আরেকটা হচ্ছে স্টুডেন্ট বা তার টাকার দরকার আছে, তারা যেটা করতেছে সেটা হচ্ছে ওই জায়গাগুলোতে তারা অ্যাক্সেস পাচ্ছে। যেমন বস্তির একটা ছেলে খুব ভালো চাকরি করতেছেন, ওই বেশে ওই জায়গায় যেতে পারবে না, তো এমন ছেলেমেয়েরা আছে যারা সব জায়গায় তার অ্যাক্সেস আছে যাওয়ার মতো, তারা এই জায়গাগুলোতে আপনার যাচ্ছেন। আর আরেকটা যেটা সেটা হচ্ছে অনেক মেয়ে আছে যারা নিচ্ছেন এবং যারা মিসইউজ হচ্ছে, সেক্সুয়ালি মিসইউজ হচ্ছে, বা আমাদের এখনও সামাজিক যে প্রেক্ষাপট, এখনও আমরা মেয়েদেরকে অন্য দৃষ্টিতে দেখি, এখনও আমরা সম্মান করি। যেমন আপনি পুলিশের কথা বলেন বা যে কোনো জায়গায় বলেন না কেন, আমরা কিন্তু দেখবেন ছেলেদের থেকেও বাচ্চা এবং মহিলা বা মেয়েদের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে তাদের ক্ষেত্রে আপনাদের রিহ্যাব সেন্টারে মেয়েদের সংখ্যা কত? মেয়েরা যারা আসছে, আমরা তো নতুন এই প্রতিষ্ঠান শুরু করেছি, আমাদের 5-6 জনের মতো মেয়েরা আছেন। তাহলে আপনিও এখানে আছেন, আপনিও একটা রিহ্যাব সেন্টার চালান এবং আপনি নিজেও একজন ড্রাগস আপনি নিতেন আগে, এবং কতদিন হলো ছেড়ে দিয়েছেন? আমি ছেড়ে দিয়েছি অলমোস্ট 12 ইয়ার্স, 12 বছর। 12 ইয়ার্স এটা বিশাল একটা লম্বা সময়, এবং ও বলছিল যে আপনি ওকে কাউন্সেলিং করছেন বলে ওর ভালো লাগছে, ও যেটা বললো আপনার ব্যাপারে। ওদের দুই ভাইকে আমরা যখন ঈদের আগের দিন ওর বাবা আসলো যে দুই ভাই বাসায় খারাপ ব্যবহার করছে, প্রচণ্ড ধরনের বাসায় ঝগড়াঝাটি করতেছে, ভাঙছে, তখন আমরা ওদেরকে রেস্কিউ করে সেন্টারে নিয়ে আসি। ঈদের ঠিক একদিন পরেই মনে আমরা আসছিলাম গত বছর। এরপরে তাদের উইথড্রল টাইমটা সাইকিয়াট্রিকরা বা ডাক্তাররা যখন উইথড্রল নেবে, তখন আফটার কেয়ার বা কাউন্সেলিংয়ের বিষয়টাতে তখন আমরা আসলে গাইড করি যে, কারণ নেশা যে করে তার শুধু নেশার প্রবলেম, তার বিহেভিয়ার অনেক প্রবলেম থাকে, তার সামাজিক পারিবারিক অনেকগুলো জায়গাও তার নষ্ট হয়ে যায়। তখন আসলে ফ্যামিলির দায়িত্ব হয়ে যায় বা পরিবার পরিজনের দায়িত্ব হয়ে যায় তাকে ঠিকভাবে ফিরিয়ে আনা। আমি একটু তোমার কাছেই জানতে চাই, তুমি যখন ফিরে এসছো রিহ্যাবে, কি এখনো আছো না ফিরে এসছো? ফিরে এসছো, ফ্যামিলি কি তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছে? কারণ তোমার ফ্যামিলির মধ্যে তোমার মামা থেকে শুরু করে তোমার কাজিনরা অনেকেই কিন্তু ড্রাগসের মধ্যে আছে, তারা কি আবার তাদের সাথে মেলামেশাটা কি তোমাকে আবার ড্রাগস নিতে উৎসাহিত করছে? না, লাইক খুব ক্লোজ যারা ড্রাগস দিত
তারা নিজেরাও সোবার আপ হয়ে গেছে, যেরকম আমার মামা ও নিজেই সোবার আপ হয়ে গেছে। তারপর আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করতেছে, আমার বাসা পাল্টায় ফেলছে যেন আমি আগে পরিবেশে না যাই। আমার বাসায় মেহমান আসে না, বা ওই কাজিনসরা বা মানুষজন আসে না যারা ড্রাগস নেয়। প্লাস ফ্রেন্ড সার্কেল পুরো পাল্টায় গেছেন, মানে ড্রাগস ছাড়তে হলে সব কিছুই চেঞ্জ করতে হয়। সেটা কি তুমি মানে অ্যাকসেপ্ট করতে পারছো সব কিছু চেঞ্জ করার ব্যাপারটা? হ্যাঁ, প্রথম ইটস গোইং টু বি ভেরি হার্ড, বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি আসবো, আমি একেবারে ওদের কথা শুনিনি, একটু শুনি কীভাবে এই পথে আসা। কিরুচিটির মাধ্যমে আমি ড্রাগসের সন্ধান পাই, তখন ওইভাবে সোশ্যাল হিসেবেই বার্থডে অনুষ্ঠান, বিশেষ দিন উপলক্ষে ড্রাগস আমার নেওয়া হয়। কিন্তু একটা সময় পর্যায়ে আমার জীবনে একটা হতাশা নেমে আসে, যে কোনো কারণবশত হোক, পারিবারিক বিশৃঙ্খলা। পড়াশোনা করতেন? জি। কি পড়তেন? রানিং বিএসসি করতেছি। আচ্ছা, তারপর ওটা কি ছেড়ে দিয়েছিলেন মাঝখানে? জি। মানে পারিবারিক হতাশার কারণে? আমার একটা পারিবারিক বিশৃঙ্খলা ঘটেছিল, তারপর নিজেরও একটা বোলাবেগে জড়াই গেছিলাম। একটা রিলেশন ছিল আমার, রিলেশন ব্রেকআপ হওয়ার পর থেকে আসলে লাইভে ড্রাগস নেওয়া শুরু করি। তো সন্ধানটা দিল কে? ড্রাগসের সন্ধান প্রথমত বন্ধুদের মাধ্যমে জানতে পারি, তারপর আসলে যখন লাইফে হতাশা নেমে আসে তখন থেকে ড্রাগসটা নিয়মিত রেগুলার নেওয়া শুরু করি। আমি মূলত ইয়াবা থেকে শুরু করি, তারপর বাংলাদেশে প্রচলিত যে প্রকার ড্রাগস আছে মোটামুটি সব ড্রাগসগুলো আমার। টাকা পেতেন কোথায়? সেমিস্টার ফিস, আব্বাম্মুর একটা মাত্র সন্তান আমি, আমার প্রয়োজনে যা কিছু লাগতো সব দেওয়ার চেষ্টা করতো। তারপর ছোটবেলা থেকে আমার রেজাল্টগুলো খুব ভালো, আমাদের এলাকার সর্বপ্রথম আমি ভালো রেজাল্ট করি, এই হিসেবে আসলে আব্বা আম্মু বুঝতে পারে নাই। কিন্তু কখন নিজের রিয়েলাইজেশনটা আসলো? রিহাবের সাথে কিভাবে যাওয়া হলো? রিহ্যাবে আসলে আমি জানতাম না রিহ্যাব সেন্টার বলতে কোনো জিনিস আছে। একটা পর্যায়ে যখন ড্রাগস নিতে মানে আমি আর পারছিলাম না, অসহায় অক্ষমতা নেমে আসছিল, মানে বাঁচার কোনো আশাই ছিল না আমার। শরীর দুর্বল হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে যাচ্ছিল, শরীর মেধা সব কিছু থেকে আমার একটা পর্যায়ে ঘরের বাইরে থেকে বাইরে তো মন চাইতো না, নিজের চেহারা আয়নার ভিতরে দেখলে খুব খারাপ লাগতো। তখন আম্মুরে বলি যে আম্মু, একটা সময় যে আমার হাতের টাকা দেওয়া হয়তো, আম্মু টাকা দিত ড্রাগস নেওয়ার জন্য, আম্মুর এইভাবে বলতাম যে আম্মু বাঁচতেছি না, আমাকে বাঁচাও, ড্রাগস নেওয়া ছাড়া তো আমার আর সম্ভব হয় না। তো আম্মু দেখা তো টাকা না থাকলে গলার চেন বিক্রি করে টাকা দিত, যে আব্বু ঘরে বসে নেশা করে। এমন দেখা যাচ্ছে যে রাতের 1-2টার সময় আম্মু বাইরে যায় সিগারেট নিয়ে এসেছে, আব্বু ঘরে নেশা করো, বাইরে নেশা করলে নিজের সমস্যা, তারপরে পারিপার্শ্বিক একটা বিশৃঙ্খলা দেখা যায়। তো এইভাবে নেশা করতাম। তো একটা সময় নেশা যে গ্রহণ করবো আমি, এই গ্রহণ ক্ষমতা আমি হারাই ফেলাইছিলাম, আর নেশা টান দিতে পারতাম না। তখন আম্মুর পায়ে ধরে কান্নাকাটি করি যে আমাকে বাঁচান। আম্মু তো কান্নাকাটি শুরু করে, তো আম্মুর সাথে আমি নিয়ে যাই একটা রিহ্যাব সেন্টারের খোঁজ পাই। তো ওই জায়গা থেকে আর কি আমি বাঁচার একটা আমার। কতদিন হলো ছেড়েছেন? আমি আমার প্রথম প্রোগ্রামে আমি সুস্থ থাকতে পারি নাই, তারপর আবার ধরে ফেলেছিলেন? হ্যাঁ, আবার ধরে ফেলেছি। এখন কতদিন আছেন? এখন রানিং আছি 7 মাস। 7 মাস সম্পূর্ণ আমি সেন্টারে সময় দিতেছি। সেন্টারের মধ্যেই আছেন আপনি আর কি। আমি আসবো আপনার কাছে, আমি একটু ওর গল্পটাও শুনতে চাই। আপনারা দুজন দু ভাই, তাহলে সে যখন গ্যাংয়ের সাথে জড়িয়ে গেছিল, আপনিও নিশ্চয়ই জড়িয়ে গেছিলেন? হ্যাঁ, আমার মানে পরিবেশটা ছিল অন্যরকম। আমি বাড়িতে ছিলাম আর কি, আমি বাড়িতেই ছোটোবেলা থাকতে লেখাপড়া করছিলাম। তো প্লাস মানে আমরা দুই ভাই একসাথেই মাদ্রাসায় পড়েছিলাম। আমার ভাইকে দেওয়া হয়েছিল আমবর্ষা, আর আমি ছিলাম হলো আপনার তেজগাঁও রেল স্টেশন, যে একটা মাদ্রাসা ইসলামিয়া। তো আমি ওইটাতে। ও তো মাদ্রাসা থেকে পালিয়েছিল, আপনি কি মাদ্রাসা থেকে পালিয়েছিলেন? হ্যাঁ, মনে করেন ম্যাডাম, আপনার ভাইকে আমি খুঁজতে গেছিলাম। আমার মাদ্রাসাটা মানে এত একটা পরিবেশ ভালো ছিল না। আমি প্রতি রাত্রে আমি পলায় মাদ্রাসা থেকে আমার ভাইয়ের কাছে আমি চলে আসতাম, তো বলতাম যে ভাই আমার ট্রাঙ্ক বাইঙ্গা অনেক কিছু নিয়ে যেত, তারপর আমার খাবার দাবার আমি ঠিক মতন খাইতে পারতাম না, মা যা দেওয়া যাইতো সব নিয়ে যাইতো গা। তো আমি প্রায় এরকম 3-4 দিন আমার বড় ভাইয়ের সাথে আমি থাকি। হ্যাঁ, তো একদিন হঠাৎ করে শুনি আমার বড় ভাই নাকি মাদ্রাসা থেকে চলে গেছে গা। হ্যাঁ, তো শোনার পরে আমি মাদ্রাসা থেকে পলায় যাই। সাদ্দাম ভাই এর মধ্যে আপনার 4 থেকে 5 বছর সে কোনো বাসার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তখন আমি ওখান থেকে আমার ভাইয়ের এখানে চলে গেছিলাম সদরঘাটে। হঠাৎ করে একদিন আমার ভাইকে আমি দেখি বাঙালির দোকানে বসে রয়েছে। তো ওই অবস্থা, আমার ভাই খুব একজন অ্যাডিক্টেড ছিলেন আমার ভাই। হ্যাঁ, না বললেই হল যে হ্যাঁ, আমি আমার ভাইয়ের সাথে জড়ায় গেছি। যাওয়ার পরে আমি তখন ফার্স্ট আমার ডোজ নেওয়া হলো ক্যানাবিস। তো আমার ভাইয়ের সাথে আমি ক্যানাবিস নেওয়ার পরে আমরা দুই ভাই একসাথেই সবসময় নেশা করছি এবং নানা রকম অপরাধ করেছেন না? হ্যাঁ, এটা পরবর্তীতে আর কি
মানে প্রথম অবস্থা তো আমি আমার ভাইয়ের সাথে জড়াই ভাইয়ের মধ্যে গেছিলাম, চিন্তায় থেকে শুরু করে সব রকম অপরাধ মানে আমি যত ক্রাইম্যাক্স আছে মানে আমি সবই করছি ধরতে গেলে। হ্যাঁ, কিন্তু আপনার এইভাবে ধরতে গেলে মনে করেন যে কোনো কেউকে মাইরা ফেলা বা ওরকম কিছু না। তো এরকম করতে করতে এক সময় ভাই রিহাবে চলে যায়। তো সে রিহাবে যাওয়ার পরে সে নিজে সুস্থ আসার পরে সে আবার আপনাকে পাঠায়। হ্যাঁ, দিন আছেন রিহাবে? আমি রিহাবে ছিলাম প্রথম 6 মান্থ 15 ডেজ। তারপর আবার আসার পরে স্লিপ করার পরে যখন আবার গেছি তখন 3.5 মাসের কমিটমেন্ট। 3.5 মাস ধরে আপনি কি নিচ্ছেন ড্রাগস? না না, মানে আমি ওখান থেকে বাইরে না পরে এখন আমি 1 বছর 4 মাস সুস্থ আছি। 1 বছর 4 মাস আর নিতে হয় নাই? জি, আমি এখন তো সুস্থ মস্তিষ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। তখনকার সেই ছিনতাই, চুরি, ডাকাতি, মানুষকে ছুরি দেওয়া, স্ট্যাপ করা, এগুলো কি একটু কোনো রকম অপরাধবোধ তৈরি করে? না, আসলে ওই মুহূর্তের ভিতরে শুধু আমার মাথায় একটাই কাজ করছিল যে আমি এখন ড্রাগ নিব এবং আমার ড্রাগটা নিলে আমার ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে এবং আমি মানে একটা অন্যরকম ভিতর থেকে একটা ফিলিংস তৈরি হয়, মানে নিজের ভিতরে একটা স্মার্টনেস তৈরি হয় আর কি। অ্যাডিকশন লাইফ অনেকদিন ধরেই ছিলাম। আমি ড্রাগস নিচ্ছি 2003 থেকে। কেন? আসলে এটা দুইভাবে হয়। ফার্স্ট এটা কিউরিসিটি ছিল, তারপরে ফ্রাস্ট্রেশন। তো কিউরিসিটি, আপনি বিবাহিত ছিলেন? ফ্রাস্ট্রেশনটা আসলে শুরু হয়েছে আসলে বিয়ে করার পর থেকে। তখন আসলে ফ্রাস্ট্রেশন, ফ্যামিলি প্রেশার, ওয়াইফ প্রেশার, বিজনেস। এর আগেই তো ড্রাগস নেওয়া শুরু করেছেন? আমি ড্রাগস নিচ্ছি বিয়ের অনেক আগের থেকেই, যখন আমি ক্লাস আই গেস 5 or 6-এ থাকতে। বাসায় কেউ বুঝে নাই? বাসায় ফার্স্টে আপনার যখন সাসপেক্ট করছে যে আমি ড্রাগস নিচ্ছি, আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিছে। তো আমি অস্ট্রেলিয়া চলে যাই। তো অস্ট্রেলিয়া যে আবার বাংলাদেশ রিটার্ন করি পড়াশোনা না কমপ্লিট না করেই, তখন আমার আসলে স্টাডি ব্রেক হয়ে যায়। অস্ট্রেলিয়াতে তো কোনো ড্রাগস পাননি আপনি? না, অস্ট্রেলিয়াতে আমি গিয়ে পেয়েছি। আচ্ছা, মানে বাংলাদেশে আমি অ্যাকচুয়ালি আমার কেমিক্যাল ছিল ফেন্সিডিল। তো অস্ট্রেলিয়াতে আমি নেমে 2-3 দিন পরে পেয়ে গেছি। তারপর অস্ট্রেলিয়াতে লাইক ইয়াবা খাওয়া শুরু করছি। আসলে অস্ট্রেলিয়া থেকে শুরু করছি। অস্ট্রেলিয়াতে আসলে ইয়াবা ছিল না, স্টাসি খাইতাম, ক্রিস্টাল মেথ, আইস। তো ওইটা অস্ট্রেলিয়া থেকেই শুরু হয়েছে। তারপর বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আবার ফেন্সিডিল। কিন্তু মনে হয় না যে ফ্রাস্ট্রেশনটা এসেছে আপনার কারণে? আপনি ড্রাগস নিচ্ছেন বলেই ওয়াইফ চলে গেছে? অ্যাকচুয়ালি এটা মানে তখন রিয়েলাইজেশন হয় নাই। যখন আমি রিহ্যাবে আসি। পছন্দ করে বিয়ে ছিল? জি জি, লাভ ম্যারেজ ছিল। মেয়েটা জানতো না যে আপনি ড্রাগস নেন? সে বিয়ের আগে জানতো। তারপর সে মনে করছে যে আমি ভালো হয়ে গেছি, কারণ আমি খুব মানে খুব গুছায় চলতাম। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, নিজের ইনকাম, মানে তাকে বুঝতে দেওয়া হতো না, সময় দিতাম, সব কিছু করতাম। তো লাস্টের দিকে আসলে আবার ইয়াবা খাওয়ার পর থেকে আসলে সময়টা মানে ঘুমাইতাম না ঠিক মতন, ওয়াইফকে সময় দিতাম না, ব্যবসা বাণিজ্য। তখন সে বুঝতে পারলো। তো আমি তো স্বীকারোক্তি দিই নাই, স্বীকার করি নাই। তারপরে রাগারাগি করে বাবা আমার কাছে চলে গেছে। তো আমি চাইলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আসলে ইয়াবাটা খাওয়ার পরে এক সময় এমন একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়, ইগোইস্টিক প্রবলেম চলে আসে। আমি শুনেছি এটা। হ্যাঁ, মানে আমি সন্দেহ, ইগো, এগুলো খুব বাড়ে, প্রচন্ড রকম ইগোইস্টিক প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ও গেছে, ও যদি নিজের ইচ্ছা আসে আসবে, নাহলে দরকার নেই। রিহাবে গেছেন কতদিন? জি, আমি রিহাবে আসি 3 মাস আগে। এখন কি কষ্ট হয় যে মানে সংসারটা ভেঙে গেল? এখন রিয়েলাইজেশন গুলো আসছে, মানে আমি কি হারাইছি। মানে ফ্যামিলির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওয়াইফ চলে গেছে, আমার রানিং বিজনেস ছিল, বিজনেস শাটডাউন হয়েছে। ইনফ্যাক্ট আমার ডিভোর্স, আমি রিহাবে থাকতেই হয়েছে। তো তারপরে আমি রিসেন্টলি মানে বাইন্ডিংস ফ্রি হয়েছি, মানে ফ্রি হইলাম। তো বাইন্ডিংস ফ্রি হওয়ার পরেও আসলে বাসায় আমার আসলে ল্যাপস করার চান্স অনেক বেশি। তো এটার জন্য আমি রিহাবেই থাকতেছি। আমি আসবো আপনাদের কাছে, আমি ওর কথাও শুনি না, আমি ওর গল্পটাও শুনবো, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে নিয়ম মাফিক। এবং বিরতির পর ফিরে এসে, যেমন আপনি বললেন যে বিয়ের আগেই উনি আসলে মানে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছিলেন, মেয়েটা জানতো না। যেমন ওর একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু যখন ড্রাগ অ্যাডিক্টেড ছিলে তখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিলো। এখন নতুন গার্লফ্রেন্ড হয়েছে এবং সেই গার্লফ্রেন্ডটা হ্যাঁ অনেক সাপোর্টিভ, সে জানে, সব বুঝে, কিন্তু সে তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মানে পরিজনের হেল্পটা আসলে কতটা প্রয়োজন। আমি একটা বিরতি নিয়ে আসি, তারপর আমি আসছি তোমার কাছে। একটা বিরতি নিয়ে আমি ফিরছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। দর্শক, আছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। কত রকম নেশা, ইয়াবা, ডান্ডি, ফেন্সিডিল, হিরোইন, কত রকম নেশা। আমরা কজনা তার নাম কটা জানি, কিন্তু ওরা কিন্তু সব জেনে যায়, ওদের হাতের কাছে তথ্য পৌঁছে যায়। সেটা ইন্টারনেটের সুবাদে হোক, সেটা বন্ধুত্বের সুবাদে হোক, সেটি পরিবার পরিজনের সুবাদেই হোক না কেন। আমি সবার কথা শুনেছি, আমি ওর কথাটা শোনা হয়নি। একটু তোমার গল্পটা বলো। আমার নেশা করা শুরু হয় যখন আমি স্কুলে পড়ি।
প্রথমত আমি এই সমস্যাটা, আমার কোনো সমস্যা আমি বুঝতে পারি নাই, যখন আমার বাবা মা এক পর্যায়ে জিনিসটা বোঝার পরে আমাকে একবার ট্রিটমেন্ট সেন্টারে দিছিল। তো আমি ট্রিটমেন্ট সেন্টার থেকে বের হওয়ার পরে আমি প্রায় আপনার মাসখানিক ভালো থাকি, 5 ওয়াক্ত নামাজ, ট্রিটমেন্ট সেন্টারে যা শিখাইছে তা ঠিকমতো পালন করছি। বাট আমি এক সময় দেখা গেছে যে আমি খারাপ ফ্রেন্ড সার্কেল, আবার যে অসৎ সঙ্গটা ছিল আমি তা আবার ধরে ফেলছি। মাসখানিক পরে আমি আবার রিল্যাক্স করে আমি স্লিপ করি। স্লিপ করার পরে কোথায় প্রথমবারের আগে আমার বাবা মা দিত, তারপরে এক সময় না দিত না, এক সময় যখন ক্যারাইসিস করলো, চুরি করলাম। চুরি করার পরে আমি বেশি বাড়াবাড়ি না হতে আমার বাবা মা আমাকে ট্রিটমেন্ট সেন্টারে দিয়ে দিয়েছে, কারণ আমার বড় ভাই তখনও ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি ছিল। তোমার বড় ভাই ড্রাগ অ্যাডিক্টেড? হ্যাঁ। যখন আমি সেন্টার থেকে বের হওয়ার পরে আমি আবার মাদক নেওয়া শুরু করি, তো এক পর্যায়ে আমি নিচে মানে স্বীকার করতেছিলাম যে আমি মাদক ছাড়া বাঁচুম না। এক পর্যায়ে যখন দেখতেছি যে আমার বাবা মা ট্রিটমেন্ট সেন্টারে আবার ফোন করছে, ট্রিটমেন্ট সেন্টারে ফোন করার পরে আমি আমার বোনের হাজব্যান্ড, উনি ছিল আমার মাধ্যম, ফার্স্ট থেকে উনি আমার মাধ্যম ছিল। তো আমাকে যখন ট্রিটমেন্ট সেন্টার থেকে নিতে আসছে তখন আমি আমার বোনের জামার উপরে হাত তুলতে নিয়েছিলাম। তো আমার বাবা আমাকে অনেক মারছিল, ওটা রাস্তার ভিতরে ট্রিটমেন্ট সেন্টারের লোক আমাকে নিতে পারেনি। তো আমি কৌশল করে আমার মার কসম কাইটা আমি বলছি, মা আর আমি আর ড্রাগস নিব না। তখন আমি ওই রাত্রির বেলায় আমাকে যখন সন্ধ্যার সময় ট্রিটমেন্ট সেন্টার থেকে নিতে আসে, কিন্তু আমাকে নিতে পারেনি। আমি কৌশল করে অজুহাত, নানান অজুহাত দেখায় আমি বাসায় চলে আসছি আম্মুর সাথে। তো আমি ওই রাত্রিবেলাও ড্রাগস নিছি, ঘরে যা আছে সব বিক্রি করছি, কিন্তু এখন আমার কাছে ড্রাগস নেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আমি বাসার থেকে কোনো রকমের সাপোর্ট পাইতেছিলাম না। তো তখন আমি চিন্তা করলাম আমি নিজেই ট্রিটমেন্ট সেন্টারে যাব। তো আমি কতদিন ছেড়ে আছো? আমি প্রায় 21 মাসের কাছাকাছি আমি মাদক মুক্ত আছি। আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনারা বলেছেন এটা ক্রনিক্যাল একটা ডিজিজ, আসলে এখন যেটাকে ড্রাগসকে সবাই বলছে ডিজিজ, এটাকে নেশা হিসেবে না বলে ডিজিজ বলা হচ্ছে। তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যদিও 8 বছর 12 বছর অনেকেই নিচ্ছেন না, কিন্তু কিভাবে আসলে মুক্তি পাওয়া যায়? যে কথাটিও বললো যে তার মাঝে মাঝে কিন্তু নিতে ইচ্ছা করে, এটাকে আমরা 3টা জিনিস বলি, টাইম, প্লেস অ্যান্ড পারসন। যেই সময়টাতে সে নেশা নিত সেই সময়টাতে সে এমন সব মানুষজনদের কাছে থাকবে, নিকটজনদের কাছে থাকবে যেখানে থাকলে তার নেশা নিতে হবে না। যেমন উনি কিন্তু তার বাসা পর্যন্ত বদল করতে বন্ধু বাসা সব বদল করেছে, এবং এটি কিন্তু একটি লাইফস্টাইলের মধ্যে নিয়ে যেতে হবে, যে নেশা মুক্ত থাকাটা এটা একটি লাইফস্টাইলের মতো। নেশার কথা বলছেন, আপনি বলছিলেন যে এখন যেভাবে ইন্টারনেটে ছেলেমেয়েদের আসক্তি আসছে ওটাও এক ধরনের নেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে এখন জীবনটা হয়তো ধ্বংস করে না, কিন্তু এটাতে জীবন ধ্বংস করে ফেলছে। ইন্টারনেট কেন সমস্যা করতেছে এটা বলতেছে, যেমন মারিজুয়ানার কথা বলতেছে, গাঁজার কথাটা বলতেছে। আমরা যখন কাউন্সেলিং করি তো কিছু কিছু জায়গায় আছে ট্রিটমেন্টের জন্য গাঁজাটাকে লিগেলাইজ করছে, কিছু কিছু জায়গায় গাঁজা লিগেলাইজ করছে। এখন যখন তারা ইন্টারনেট দেখে তখন তারা আমাদের সাথে আর্গুমেন্ট করতেছে যে আমি ইন্টারনেটে পড়েছি এবং ড্রাগস কিছু কিছু জায়গায় মারিজুয়ানা বৈধ আছে এবং এটা আমার জন্য তেমন একটা সমস্যা নয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা বলি যে খেলাধুলা বা বিভিন্ন জিনিস যেটা করে সেটা হচ্ছে ড্রাগসের অল্টারনেটিভস, ডোপামিন সিক্রেশন করে। মানে খেলাধুলা কি করে ড্রাগস থেকে দূরে রাখে, কারণ এটা হচ্ছে ড্রাগস প্লেজারেবল একটা হরমোন নিঃসরণ করে। বাসায় আমরা কি করতেছি, তার জন্য অল্টারনেটিভস কোনো কাজের জায়গা রাখি নাই। আমরা তাদেরকে একটু ভালো সম্পর্কের জন্য আমরা ফোন বা দিচ্ছি, ট্যাবলেট দিচ্ছি। ওরা যেটা করতেছে সেটা হচ্ছে এরা তো তারুণ্যকে যে কোনোভাবে এক্সপ্রেস করতে হয়, কোথায় না কোথায় টকবগে শরীর। ওরা সব জায়গায় ইন্টারনেটে ঢুকতেছে, ফেসবুক দেখতেছে এবং ওই জায়গা থেকে তারা কিন্তু নেগেটিভ ইনফরমেশনগুলো নিচ্ছে। তারা ভালনারেবল হয়ে যাচ্ছে, ড্রাগ নেওয়ার জন্য অনেক বেশি ভালনারেবল, যদি তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে না থাকে, সোশ্যাল অ্যাক্টিভিটিতে না থাকে, শুধু নিজের ভেতরে সেই ইন্টারনেট গেমিং নিজের তার লোনলিনেস বাড়ছে এবং তারা বেশিপূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে নেশা। এবং ড্রাগস নিয়ে এই কাজগুলো করতে তাদের ভালো লাগে। দেখবেন যারা ইয়াবা খাচ্ছে তারা তো সারা রাত সজাগ থাকতেছে, টাইমটা কীভাবে স্পেন্ড করতেছে। বেশিরভাগ গার্জিয়ানের কাছ থেকে শুনবেন যে কম্পিউটারের সামনে বসে আছে, ল্যাপটপের সামনে বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা ইন্টেলেকচুয়াল কাজ করতেছে, কিন্তু একটা সময় দেখা গেছে যে ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, শরীরে যখন নিতে পারে না। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি এবং দর্শক আমরা আগামী পর্বেও আসলে মাদকাসক্ত আরও কিছু ছেলেদেরকে নিয়েই কথা বলতে চাই, কারণ এই সমস্যাটি সমাজে এখন তীব্রভাবে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং আরও কিছু ছেলেমেয়ের গল্পই আপনাদেরকে শোনাবো। কিন্তু আমি শেষ তোমাদের কথাগুলো শুনতে চাই। তোমরা কি মনে করো আসলে ফিরে আসা সম্ভব? যদিও ক্রনিক্যাল ডিজিজ বলা হচ্ছে, তোমরা কি পারবে? আমরা যেমন সুস্থভাবে বাঁচছি এবং আমাদের প্রত্যেকের সামনে একটা স্বপ্ন আছে, তোমরা কি স্বপ্ন তৈরি করতে পারছো জীবনের জন্য? পজিটিভভাবে নেই তাহলে আমার দ্বারা সম্ভব, বাট শিওরভাবে কেউ কখনো বলতে পারে না। বাট যথেষ্ট পরিমাণ চেষ্টা করলে আপনার সবসময়
কেউ কি স্বপ্ন তৈরি করতে পেরেছো নিজের মধ্যে যে আমি এটা হব জীবনে? যেমন বাচ্চাদের ছোটোবেলায় আমরা জিজ্ঞেস করি, তোমরা তো একটা অন্য রিয়েলিটির মধ্যে দিয়ে আছো, স্টিল আছো, হ্যাঁ, অনেকে বের হতে পেরেছো, অনেকে ওই অন্য একটা রিয়েলিটির মধ্যে আছে যে রিয়েলিটি তোমাকে আনন্দ দিত, উত্তেজনা দিত। এখনকার যে রিয়েলিটিতে আছো, যেখানে তোমরা ড্রাগস ছাড়া আছো, সেই রিয়েলিটির মধ্যে কি কোনো স্বপ্ন তৈরি করতে পারছো, কোনো উইল পাওয়ার? যেমন আমার একটা প্যানিক অ্যাটাকের মতো ছিল, একটা সোশ্যালাইজেশনের প্রবলেম ছিল মাঝখানে, যে আমি ভয় পেতাম, নার্ভাস হয়ে যেতাম, মানুষের সামনে গেলে নার্ভাস হয়ে যেতাম, সোশ্যাল ফোবিয়া যেটা বলে। পরে নিজেকে আমি উইল পাওয়ার, নিজেকে বোঝানো শুরু করলাম, আরে ধুর, এটা তো আমার কিছু করছে না, আমি পারবো না কেন, সবাই যদি পারে আমি পারবো না কেন? এরকমভাবে কোনো উইল পাওয়ার তৈরি হয়েছে যে আমি কেন পারবো না, আমি কেন বাবা মাকে কষ্ট দেবো, বা আমি কেন এই ড্রাগস থেকে বের হয়ে আমি কেন নিজের জীবনটা তো খুব অল্প, তাই না, স্বল্প সময় জীবনটাকে নষ্ট করবো, এরকম কোনো উইল পাওয়ার তৈরি করতে পেরেছো? আগে এটা ছিল না, এখন যখন সিনিয়র রিকভারিজদেরকে দেখি যে 12 বছর হয়ে গেছে, কারো কারো 20 বছর এরকম হয়ে গেছে, তখন একটা ইন্সপিরেশন আসে যে তারা পারছে, আমিও পারবো একদিন। অনেক অনেক শুভকামনা। তোমরা এত সুন্দর ঝকঝকে সব ছেলে মেয়ে, এবং আমরা বলি যে তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। এত অল্প সময়ের জীবনটা কেন এভাবে হেলায় নষ্ট করবে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কারণ আমরা যখন বাবা মা হই তখন তোমাদের কাছ থেকে আমাদের অনেক বেশি প্রত্যাশা থাকে যে আমাদের বংশধর বা উত্তরাধিকার তোমাদের মধ্য দিয়ে আমরা দেখতে চাই। তোমরা বেঁচে থাকো, 1000 বছর ধরে বেঁচে থাকো, ভালো কাজ করো, তোমরা তোমাদের মতো করে বাঁচো, কিন্তু ধ্বংস করে নয়, এটুকুই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি। তবে সামনের পর্ব দর্শক আমরা এই মাদকাসক্ত আরও কিছু ছেলেমেয়েকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো শেষ করছি।